আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংককে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আলোচনা করে থাকি। আগামী শুক্রবার সিনিয়র অফিসারের 2022 সাল ভিত্তিক এক্সাম হবে। সেই এক্সামটিকে কেন্দ্র করে আমরা অলরেডি আমাদের চ্যানেলে 1500টি অবজেক্টিভের একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমরা গত সপ্তাহে, এবং এই সপ্তাহে আজকে আমরা গুরুত্বপূর্ণ 154টা জিকের একটা ভিডিও আজকে আমরা আপলোড করে দিচ্ছি। আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই এই 154টা জিকে আপনারা ভালোভাবে পড়ে ফেলবেন। এখান থেকে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে অলরেডি আমরা যে 1500টি অবজেক্টিভের যে ভিডিওটা আপলোড করে দিয়েছি সিনিয়র অফিসার এক্সামের জন্য, সেটাও 1-2বার ভালো করে পড়ে ফেলবেন, ইনশাল্লাহ সেখান থেকেও কমন পাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মিত হবে? 30 সালে নির্মিত হবে। দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স কোথায় নির্মিত হবে? 30 সালে নির্মিত হবে। কত একর জমির উপর এই 30 সালে অলিম্পিক কমপ্লেক্সটি নির্মিত হবে? প্রায় 173 একর জমির উপর এই অলিম্পিক কমপ্লেক্সটি নির্মিত হবে। 3 নম্বর প্রশ্ন, অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের অনুমোদিত বাজেট কত কোটি টাকা? প্রায় 400 কোটি টাকা। তাহলে মনে রাখবেন 30 সালে হচ্ছে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স, 173 একর জমির উপর, এবং বাজেট হচ্ছে 400 কোটি টাকা। আচ্ছা, বিশ্ব মেধা দিবস, মেধা সম্পদ দিবস হচ্ছে 26 এপ্রিল। দক্ষিণ চীন সাগরের নিচে যেই ডিপসি স্টেশন নির্মিত হবে সেটি ভূপৃষ্ঠ থেকে কত ফুট নিচে? সেটি ভূপৃষ্ঠ থেকে 6650 ফুট নিচে। দক্ষিণ চীন সাগরে চীন এই নির্মাণ করবে যেই ডিপসি স্টেশনটা, সেটা ভূপৃষ্ঠ থেকে 6650 ফুট নিচে। কে লিখেছেন সুপার হ্যাপিনেস? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস লিখেছেন সুপার হ্যাপিনেস। বিশ্বের সর্বপ্রথম আইন প্রণয়নে এআই এর ব্যবহার করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের সর্বপ্রথম আইন প্রণয়নে এআই এর ব্যবহার করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। কোন দেশ G0 ফোরামের অন্তর্ভুক্ত? ভুটান, মাদাগাস্কার, পানাম, সুরিনাম। এই 4টা দেশই G0 এই ফোরামের অন্তর্ভুক্ত। সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করা হয় কবে? সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করা হয় 2025 সালের 10 ফেব্রুয়ারিতে। যেহেতু এটা ব্যাংকের পরীক্ষা, তাই এর জন্য এই অবজেক্টিভটা অনেক গুরুত্বপূর্ণ। 2025 সালের 10 ফেব্রুয়ারিতে সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করা হয়। সমাজসেবা কাজে অবদান রাখার জন্য কাকে 2025 সালে 21শে পদক দেওয়া হয়? মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। মোহাম্মদ ইউসুফ চৌধুরীকে। সম্প্রতি কোন দেশের নৌবাহিনী নতুন অস্ত্র ইলেকট্রোম্যাগনেটিক রেলগান উন্মোচন করে? জাপান। তারা এক নতুন ধরনের অস্ত্র তৈরি করে, সেটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। আর্থনা সম্মেলন 2025 সালে কোথায় অনুষ্ঠিত হয়? এটা দোহাতে অনুষ্ঠিত হয়। 2025 সালে মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? জার্মানিতে। আর্থনা সম্মেলন হয় দোহাতে, মিউনিখ নিরাপত্তা সম্মেলন হয় জার্মানিতে। 2025 সালের শক্তিশালী পাসপোর্ট সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান 100তমতে। বাংলাদেশের অবস্থান 100তমতে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কোন অঞ্চলে সন্ত্রাসী হামলা হবার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়? পহেলগাঁও।
পহেলগাঁওতে হামলা 2025 সালের কত তারিখে ঘটে? 22 এপ্রিল ঘটে। পহেলগাঁওতে 22 এপ্রিল ঘটে সেই হামলা। বর্তমানে আইসিটি খাতে টাস্ক ফোর্স এবং শ্বেতপত্র কমিটির প্রধানকে? ডক্টর নিয়াজ আসাদুল্লাহ। বর্তমানে আইসিটি খাতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 113। বাংলাদেশের অবস্থান 113। সম্প্রতি বাংলাদেশে কোন রোগের শনাক্তকরণের জন্য জিনোম বা জিন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে? ক্যান্সার। ক্যান্সার রোগ শনাক্তকরণের জন্য জিন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে। দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হবে? ফেনীতে স্থাপিত হবে। কত তারিখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়? 3 মে। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। তাহলে অবশ্যই মনে রাখবেন যে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে ফেনীতে। আর 30 সালে ছিল হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স তৈরি হবে। বর্তমানে বিশ্ব মুক্ত গণমাধ্যম তালিকায় বাংলাদেশের অবস্থান কত? 149তম। 149তম। এবং এই তালিকায় শীর্ষে আছে নরওয়ে এবং সবার নিচে আছে ইরিত্রিয়া। এশিয়া মহাদেশে কোন দেশের জিডিপি সবচেয়ে বেশি? এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তাদের মধ্যে জিডিপি সবচেয়ে বেশি হচ্ছে চীনের। চীনের জিডিপি সবচেয়ে বেশি। এশিয়া মহাদেশের যে দেশগুলো সেই দেশগুলোর মধ্যে জিডিপি অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 10। পুলিৎজার পুরস্কার 2025 জিতেছেন কে? মোসাব আবু তোহা। মোসাব আবু তোহা। তিনি কোন দেশের নাগরিক? ফিলিস্তিনের নাগরিক। বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G নেটওয়ার্ক সম্প্রতি চালু করেছে কোন দেশ? চীন। চীন এই 10G নেটওয়ার্ক চালু করেছে। আমাদের দেশে সর্বোচ্চ 5G পর্যন্ত আছে, কিন্তু চীন অলরেডি 10G চালু করে দিয়েছে তাদের দেশে। এখন হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কারগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটা চলে আসতে পারে। প্রত্যেকবারই বিভিন্ন পরীক্ষাতে সবসময় নোবেল পুরস্কার থেকে 1-2টা প্রশ্ন চলে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিতে নোবেল কে পান, সাহিত্যে নোবেল কে পান, এই 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবসময়, যে কোনো পরীক্ষার জন্যই। তবে অন্যগুলোও চলে আসতে পারে। চিকিৎসা শাস্ত্রে নোবেল পান হচ্ছেন ভিক্টর অ্যামব্রোস আর হচ্ছে গ্যারি রুফকুন। ভিক্টর অ্যামব্রোস আর হচ্ছে গ্যারি রুফকুন। এবং তারা কেন পায় এই পুরস্কারটা? মাইক্রো আরএনএ এবং সেটা জিন নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখছিল, সেই জন্য। পদার্থবিজ্ঞানে নোবেল পান কারা 2024 সালে? জন হপফিল্ড আর হচ্ছে জিওফ্রে হিন্টন। জন হপফিল্ড আর হচ্ছে জিওফ্রে হিন্টন। তারা কেন পান? কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং এর জন্য তারা পান। রসায়নের নোবেল পান কারা? 3 জন পান, ডেভিড বেকার, ডেমিস হাসাভিস আর হচ্ছে জন জাম্পার। ডেভিড বেকার, ডেমিস হাসাভিস ও জন জাম্পার। তারা কেন পান? প্রোটিন কাঠামো, পূর্বাভাস এবং ডিজাইনের জন্য পান। সাহিত্যে নোবেল পান হ্যান কাং। তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক। শান্তিতে নোবেল পান হচ্ছে এবার একটা সংস্থা নোবেল পায়, নিপ্পন হিদাঙ্কিও। এই সংস্থার সদস্যরা
পারমাণবিক বোমা হামলার ঘটনার সাথে সাক্ষী। 2024 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় তিনজনকে: ড্যারন অ্যাসামোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন। ড্যারন অ্যাসামোগ্লু, সাইমন জনসন, জেমস এ রবিনসন তিনজনকে অর্থনীতিতে দেয়া হয় নোবেল, এবং তারা পান হচ্ছেন যেই কারণে প্রতিষ্ঠান গঠনের প্রক্রিয়া এবং তা কীভাবে সমৃদ্ধিতে প্রভাব ফেলে এই জন্য তারা পান। তাহলে সাধারণত কে কোন বিষয়ে নোবেল পান এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর কী জন্য পান সেটা একটু কম গুরুত্বপূর্ণ। তাই কে কোন বিষয়ে নোবেল পেয়েছেন তাদের নামগুলো মনে রাখাটা তাই জরুরি। আচ্ছা, এখন হচ্ছে 2024-25 ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বাধিক রান সংগ্রাহক কে ছিলেন? এনামুল হক বিজয়। 2025 সালে কোন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলোয়াড় বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার জন্য আন্তর্জাতিক প্রতিনিধিত্ব পরিবর্তন করেন? হামজা চৌধুরী। 2025 সালের মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের অধিনায়ক কে ছিলেন? নুরুল হাসান সোহান, তিনি সেঞ্চুরিও করেছেন। 2025 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কে ছিলেন? মেহেদী হাসান মিরাজ। 2025 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলের ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল? ফরচুন বরিশাল। 2025 সালে জাতিসংঘের হাই কমিশনার মানবাধিকার হাই কমিশন বাংলাদেশের কোন বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করে? ছাত্র জনতার উপর দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড এই বিষয়ের উপর। 2025 সালে বাংলাদেশের আইসিটি খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে? $5 বিলিয়ন। আইসিটি খাতে নির্ধারণ করা হয়েছে $5 বিলিয়ন। 2025 সালের শেষ দিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা কে ঘোষণা করেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। 2025 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ? 4.5%, 4.5%। জিডিপি প্রবৃদ্ধির হার হবে 4.5%। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের শপথবাক্য পাঠ করান? 8 আগস্ট 2024 সালে। 8 আগস্ট 2024 সালে। প্রধান উপদেষ্টার হচ্ছে আমাদের বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো সবাই জানেন, এবং সেই সাথে বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের মোট কতজন উপদেষ্টা আছে? 23 জন উপদেষ্টা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাদে হচ্ছে 22 জন উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টা সহ হচ্ছে টোটাল 23 জন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে কতজন বিশেষ সহকারী রয়েছেন? 7 জন। প্রধান উপদেষ্টার অধীনে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কতজন বিশেষ সহকারী রয়েছেন? 5 জন। সর্বশেষ গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? প্যারিসে অনুষ্ঠিত হয়। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? জন ফসে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি? ফিনল্যান্ড। বিশ্বের সুখীতম দেশ হচ্ছে বর্তমানে ফিনল্যান্ড, এবং সবচেয়ে কম সুখে আছে হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 134তমতে। তাহলে মনে রাখবেন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী টপে আছে ফিনল্যান্ড, সবার নিচে হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 134। 2024 সালে চাঁদে সফলভাবে মহাকাশযান পাঠিয়েছে ভারত। বিশ্ব শান্তি সূচকে
শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড। গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। শান্তি সূচকে শীর্ষ দেশ ফিনল্যান্ড। আর গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। গণতান্ত্রিক সূচকে সবার নিচে আছে, নিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান হচ্ছে গণতান্ত্রিক সূচক অনুযায়ী 100তমতে। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ, অর্থাৎ সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে দক্ষিণ সুদানে, সবচেয়ে কম দুর্নীতি হচ্ছে ডেনমার্কে। বাংলাদেশ অবস্থান নিচ থেকে 114তে, নিচ থেকে 14তে, অর্থাৎ খারাপের দিক থেকে। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে ইলন মাস্ক। বর্তমানে শীর্ষ রপ্তানিকারক দেশ কোনটি? চীন। বর্তমানে শীর্ষ আমদানিকারক দেশ কোনটি? ইউএসএ। 2025 সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে এবং এটা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। 2025 সালের ন্যাটো শীর্ষ সম্মেলন 2025 সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? নেদারল্যান্ডসের হেগেতে অনুষ্ঠিত হবে। 2025 সালে G20 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। 2025 সালে জাতিসংঘ মহাসভা UNGA 80 কোথায় অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মহাসাগর সম্মেলন এটা অনুষ্ঠিত হবে ফ্রান্সের নিকে। নাফসা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সান-দিয়েগোতে। এবং জাতিসংঘ বন ফোরাম UN ফোরাম অফ ফরেস্টস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 2025 সালে ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এবং এটা হবে হচ্ছে 6 থেকে 7 জুলাই 2025 সালে। 2025 সালের 6-7 জুলাই অনুষ্ঠিত হবে। ব্রিক্সের সভাপতিত্বকারী দেশ হচ্ছে ব্রাজিল এবং এই ব্রিক্স সম্মেলনে অংশীদার দেশ হচ্ছে নাইজেরিয়া। ব্রিক্সটা গুরুত্বপূর্ণ এবং সেই সাথে COP30ও গুরুত্বপূর্ণ। ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে কোন দেশের প্রতিনিধি উপস্থিত থাকবেন না? রাশিয়ার। COP30টা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতেই হবে। এটা অনুষ্ঠিত হবে এই সম্মেলন ব্রাজিলের বেলেমে এবং 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত এই COP30 সম্মেলনটা চলবে। 2025 সালে G7 শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? কানাডার আলবার্টাতে অনুষ্ঠিত হবে। G7 হবে কানাডার আলবার্টাতে। 2025 সালের বিমস্টেক শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে? থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে। সবসময় এই সম্মেলন থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই যে এবারের এই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বা হয়েছে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে। এটা সাধারণত গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র কপটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা পরিবেশবাদী সম্মেলন। এটার জন্য তারিখটা মনে রাখাটা জরুরি। এই COP30 এবারের যে কপটা হবে সেটা 30তম COP30, 10 থেকে 21 নভেম্বর পর্যন্ত হবে ব্রাজিলের বেলেমে। আর G7 G20টা গুরুত্বপূর্ণ। G7 এবার যে সম্মেলনটা হবে সেটা হলো 51তম সম্মেলন হবে, কানাডার আলবার্টাতে হবে। আর G20 সম্মেলন হবে দক্ষিণ আফ্রিকাতে। আর বিমস্টেক এবার যে সম্মেলন হবে সেটা 6তম সম্মেলন হবে, থাইল্যান্ডের ব্যাংককে এটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখন BWDB এর তথ্য মতে বাংলাদেশে মোট কতটি নদ নদী আছে? এগুলো সব সাম্প্রতিক তথ্য। টোটাল নদ নদী আছে হচ্ছে 1415টি। আপনারা মনে রাখতে পারেন 14-15, এভাবে 14-15। দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী আর ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর।
বাংলাদেশের দীর্ঘতম নদী অর্থাৎ পদ্মা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রায় 351 কিলোমিটার। আর বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর দৈর্ঘ্য হলো 0.2 কিলোমিটার, অর্থাৎ প্রায় 200 মিটার। যদি মিটারে হয় তাহলে প্রায় 200 মিটার, আর কিলোমিটারে 0.2 কিলোমিটার। আচ্ছা, এখন যদি বলে দীর্ঘতম নদী পদ্মা কয়টা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এটা প্রায় 14টা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আবার কোশ্চেন আসতে পারে বাংলাদেশের ক্ষুদ্রতম নদী এটা কোন জেলায় অবস্থিত বা কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে সেটার অ্যান্সার হবে শেরপুর। শেরপুর জেলার উপর দিয়ে বাংলাদেশের ক্ষুদ্রতম নদী বলেশ্বর প্রবাহিত হয়, যেটা দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার বা 0.2 কিলোমিটার। আচ্ছা, বিডব্লিউডিবি, আবার এটাও আসতে পারে বিডব্লিউডিবি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। আচ্ছা, এখন 2025 সালের তথ্য অনুযায়ী ইউএন অর্থাৎ জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 193টি। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা এর টোটাল সদস্য হচ্ছে 166টি। ব্রিক্সের মোট সদস্য দেশ হচ্ছে 10টি। বিমস্টেকের ফুল মিনিং অনেক সময় চলে আসে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর মোট সদস্য দেশ হচ্ছে 7টি। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। সার্কের মোট সদস্য দেশ অনেক আগে থেকেই আছে, এটা 8টা। সার্কের পূর্ণরূপও চলে আসতে পারে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 2025 সালে মার্চ মাস পর্যন্ত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি এর মোট কতটি সদস্য রয়েছে? 100টি। এআইআইবি এর মোট সদস্য বর্তমানে 100টি এবং সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন আইএইচও এর টোটাল সদস্য হচ্ছে 101টি এবং এর সর্বশেষ সদস্য হচ্ছে গাম্বিয়া। ওপেক প্লাস 2025 সালে ওপেক প্লাস জোটে তাদের মোট সদস্য দেশ হচ্ছে 11টি এবং সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ব্রাজিল। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ হু থেকে এবছর বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। ইকোওয়াস থেকেও কোন কোন দেশ এবার বের হয়ে যায় এটাও গুরুত্বপূর্ণ। বুরকিনা ফাসো, মালি, নাইজার এই 3টা দেশ বের হয়ে যায় ইকোওয়াস থেকে। এইবার বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি অর্থনৈতিক শুমারি হয়েছে? প্রায় 4টি অর্থনৈতিক শুমারি হয়। প্রথম অর্থনৈতিক শুমারি হয় 1986 সালে এবং সর্বশেষ অর্থনৈতিক শুমারি হয় 2024 সালের 10 থেকে 26 ডিসেম্বর। 2024 সালের 10 থেকে 26 ডিসেম্বর এবং প্রথমটা হয় 1986 সালে। টোটাল এখন পর্যন্ত 4টা অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ অর্থনৈতিক শুমারিতে কয়টা ইউনিট বা অর্থনৈতিক পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়? প্রায় 1,18,77,364টি। 1,18,77,364টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি কে? ডক্টর মুহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি কে? অধ্যাপক আলী রিয়াস। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? 21 পদক। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে 21 পদক। 2025 সালে কয়জন নাগরিক 21 পদক পান? 17 জন নাগরিক 21 পদক পান। 2025 সালে কয়টি প্রতিষ্ঠান 21 পদক পায়?
একটি প্রতিষ্ঠান 21শে পদক পায়। 2025 সালে কোন প্রতিষ্ঠান, সেই যে একটা প্রতিষ্ঠান 21শে পদক পায় সেটা কোন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল 21শে পদক পায়। সমাজসেবা কাজে অবদান রাখার জন্য 2025 সালে 21শে পদক পান মোহাম্মদ ইউসুফ চৌধুরী। সমাজসেবা কাজে অবদান রাখার জন্য 2025 সালে 21শে পদক পান মোহাম্মদ ইউসুফ চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেও যে কোনো পরীক্ষাতে সবসময় চলে আসে 1-2টা কোশ্চেন। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হলো কততম নির্বাচন? এটা হচ্ছে 60তম নির্বাচন। জয়ী হন ডোনাল্ড ট্রাম্প, এটা সবাই জানেন। তিনি হচ্ছেন এবার 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন হন, 47তম প্রেসিডেন্ট। আর টোটাল এবার নির্বাচন হয় 60তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের দলের নাম হচ্ছে রিপাবলিক মনে রাখবেন, রিপাবলিক দলের নতুন রানিং মেট কে হন? জেডি ভেন্স কততম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? 50তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। কত তারিখে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়? সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় 2024 সালের 5 নভেম্বর। পরীক্ষা এটাও চলে আসতে পারে যে আনুষ্ঠানিকভাবে ফলাফল কবে ঘোষণা করা হয়? আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে তারা প্রায় 1 মাস পরে, অর্থাৎ 6 জানুয়ারিতে, 2025 সালের 6 জানুয়ারিতে। আর প্রেসিডেন্ট শপথ ও দায়িত্ব গ্রহণ করে 2025 সালের 20 জানুয়ারি। তাহলে অবশ্যই মনে রাখবেন 5 নভেম্বর হচ্ছে নির্বাচন হয়, 6 জানুয়ারি 2025 সালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়, আর হচ্ছে প্রেসিডেন্ট হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি। ডোনাল্ড ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী দল কোনটি ছিল? ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে ছিলেন? কমলা হ্যারিস। ডেমোক্রেট দলের নতুন রানিং মেট কে হন? টিম ওয়ালস। সর্বশেষ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত ছিল? 24,40,00,000। মোট ইলেকট্রাল ভোটের সংখ্যা 538টি। প্রেসিডেন্ট হতে হলে টোটাল 270টা ইলেকট্রাল ভোট লাগবে। 538টা ইলেকট্রাল ভোটের মধ্যে 270টা ইলেকট্রাল ভোট দরকার প্রেসিডেন্ট হতে হলে। সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়াতে, 54টি। কোন রাজ্যে সবচেয়ে বেশি ইলেকট্রাল ভোট রয়েছে? ক্যালিফোর্নিয়াতে, 54টি। প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের উচ্চকক্ষ কি এবং এতে কয়টি আসন আছে? কংগ্রেসের উচ্চকক্ষ এবং কংগ্রেস এটা 2 কক্ষ বিশিষ্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের আইনসভা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষটাকে বলা হয় হচ্ছে সিনেট এবং নিম্নকক্ষটাকে বলা হয় হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। উচ্চকক্ষে অর্থাৎ সিনেটে আসন সংখ্যা হচ্ছে 100টি, আর নিম্নকক্ষ অর্থাৎ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে টোটাল আসন সংখ্যা হচ্ছে 435টি। সিনেটে রিপাবলিক পার্টির প্রাপ্ত আসন সংখ্যা হচ্ছে 53টি। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিক পার্টির আসন সংখ্যা হচ্ছে 215টি। সিনেটের ডেমোক্রেট পার্টির প্রাপ্ত আসন সংখ্যা হচ্ছে 46টি, অর্থাৎ তারা 7টা কম পাইছে আসন এই সিনেটে। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ডেমোক্রেট পার্টির প্রাপ্ত আসন সংখ্যা হচ্ছে 206টি। এখানে তারা প্রায় 9টা আসন কম পেয়েছে এই নিম্নকক্ষতেও।
2023 সাল থেকে এখন পর্যন্ত পর্যটন খাতে সবচেয়ে বেশি আয় করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কোন দেশের চেয়ারম্যান? বাংলাদেশের চেয়ারম্যান। বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান তিনি কোন দেশের? তিনি হচ্ছেন বাংলাদেশের। বিশ্বে প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে কোন দেশ? সৌদি আরব। বিশ্বে প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে কোন দেশ? সৌদি আরব। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে? সম্প্রতি প্রথম নারী প্রেসিডেন্ট হন এবং তিনি হচ্ছেন ক্রিস্টি কভেন্ট্রি। 2024 সালে প্যারিস প্যারাঅলিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ? চীন। এবং সে প্যারালিম্পিকে 94টি স্বর্ণপদক জিতে হচ্ছে চীন। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি এবং সেই সাথে তিনি বর্তমানে G7-এরও চেয়ারম্যান। তাহলে বর্তমান G7-এর চেয়ারম্যান অথবা কানাডার বর্তমান প্রধানমন্ত্রী, দুইটা প্রশ্নেরই অ্যান্সার হবে মার্ক কার্নি। ন্যাটো সবসময় গুরুত্বপূর্ণ। ন্যাটোর বর্তমান মহাসচিব কে? বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে। চাঁদ গবেষণায় প্রথম AI মডেল তৈরি করে কোন দেশ? ডিপসিকের প্রতিষ্ঠাতাকে? লিয়াং ওয়েনফেং। বাংলাদেশ এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে কয়টি জয় পেয়েছে? 22টি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে তারা জিতে, টেস্ট ম্যাচ জিতে, তবে সেটা টেস্ট সিরিজে 1-1 ড্র হয়। ISI এর বর্তমান মহাপরিচালক এর নাম কি? লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক। প্রথম বাণিজ্যিক স্পেস ওয়াক করেন কে? জ্যারেড আইজ্যাকম্যান আর হচ্ছে সারা গ্লিস। জ্যারেড আইজ্যাকম্যান এবং আরেকজন হচ্ছেন সারা গ্লিস। ICJ এর নতুন প্রেসিডেন্ট কে? ইউওয়াশা। ডক্টর মোহাম্মদ ইউনুস কবে নোবেল পুরস্কার পান? এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি নোবেল পুরস্কার পান হচ্ছেন 2006 সালের 13 অক্টোবর। 2006 সালের 13 অক্টোবর, মনে রাখতে হবে এটা, 2006 সালের 13 অক্টোবর। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে কি গঠন করা হয়? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কে? বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কে? রিচার্ড হ্যান্ডারসন। সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত? 125টি। সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত? 125টি। জাতিসংঘে বাংলাদেশের 17তম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? 2024 সালে যিনি ছিলেন তিনি হচ্ছেন সালাহ উদ্দিন নোমান চৌধুরী। তাহলে অবশ্যই এই 154টা অবজেক্টিভ, এই জিকে ভালোভাবে পড়বেন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস আমরা যে সিনিয়র অফিসারকে কেন্দ্র করে প্রায় 1500টি অবজেক্টিভের যে ভিডিওটা আপলোড করে দিয়েছি সেটা আপনারা 2-3 বার ভালো করে পড়ে ফেলবেন। সেখানে গুরুত্বপূর্ণ অসংখ্য অবজেক্টিভ আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।